আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সর্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড অনুষ্ঠানে আপনাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিবারের মতন এবারেও সঞ্চালনার দায়িত্বে আমি ডাক্তার নূর বাবু শাহজাহান আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন এই অনুষ্ঠানে সাধারণত আমরা স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যা ও তার প্রতিকার নিয়েই কথা বলে থাকি। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে বক্ষব্যাধির ধরন, জটিলতা ও চিকিৎসা। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ডক্টর ফকির ওয়ালিদ শাহ। উনি থোরাসিক সার্জারি বিভাগে আছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে। বক্ষব্যাধিটা কি, এর ধরনটা কি, অর্থাৎ কিংবা এর জটিলতাটা কি, অথবা চিকিৎসাটা কি, এই নিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়েছি। চলুন আমরা আমাদের আমন্ত্রিত অতিথির কাছে চলে যাই। আসসালামু আলাইকুম ডক্টর ওয়ালিদ, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি। আপনি তো শুনেছেন যে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে বক্ষব্যাধি নিয়ে। বক্ষব্যাধি। তো প্রথমে একটু জানতে চাচ্ছিলাম যে বক্ষব্যাধি বলতে আমরা আসলে কি বুঝি? বক্ষব্যাধি, আমরা আমাদের যদি শারীরিক ব্যাপারগুলোকে গঠনগুলোভাবে যদি চিন্তা ভাবনা করি, আমাদের মাথা, বুক, পেট, হাত, পা এগুলো রয়েছে। আমাদের বুকে সাধারণত হার্ট ব্যতীত এবং বড় বড় রক্তনালী ব্যতীত ফুসফুস এবং বাকি আশেপাশের যে অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলোতে যেই ধরনের অসুখ হয় সেই অসুখগুলোকে আমরা সর্বোপরি বক্ষব্যাধি হিসেবে অভিহিত করি, বলি আমরা বক্ষব্যাধি। জি, সেটার মধ্যে রয়েছে আমাদের ফুসফুস। আমাদের প্রত্যেক সুস্থ মানুষেরই একজোড়া ফুসফুস রয়েছে। সঙ্গে রয়েছে আমাদের হার্ট এবং রক্তনালী ব্যতীত ওখানে মেডিস্টিনাম নামে একটি অংশ আছে, সেখানে বিভিন্ন ধরনের রোগ হয়, সেটিকেও আমরা বক্ষব্যাধি হিসেবেই ধারণা করি। আমাদের বুক আর পেটের মাঝখানে একটি পর্দা রয়েছে যাকে আমরা ডায়াফ্রাম বলি। ডায়াফ্রামের কোনো ধরনের জটিলতাও সেটা আপনার বক্ষব্যাধি হিসেবেই অভিহিত করা হয়। আমাদের যে খাদ্যনালীটি রয়েছে, আমরা মুখে খাদ্য গ্রহণ করি, সেটা পেট পর্যন্ত যায়। এর মাঝখানে যে খাদ্যনালী ইসোফেগাস অংশটি, সেটিও আমরা সেটির যে কোনো ধরনের অসুখ হলেও সেটি বক্ষব্যাধি হিসেবেই চিকিৎসার অংশ হিসেবে আমরা চিকিৎসা করে থাকি। আচ্ছা, তার মানে আসলে বক্ষব্যাধি পার্টটা তো তার মানে অনেক বিস্তর। জি, বক্ষব্যাধিটা আপনার হচ্ছে যদি বলা হয় বক্ষব্যাধিতে মানে বুকের যে অসুখগুলা, লাংস, ইসোফেগাস এবং মেডিস্টিনামের যে অংশগুলা, সেখানে অনেক ধরনের অসুখ হয়, অনেক ধরনের। এবং যদি বলা হয় যে আমাদের এই যে সর্দি কাশি খুব কমন, এমন মানুষ নাই পৃথিবীতে যারা এই ধরনের আক্রান্ত হয়নি। তাছাড়া বিগত কিছুদিন আগে, কয়েক বছর আগে যে মহামারী হলো করোনা, সেটা কিন্তু পুরাপুরি এক ধরনের ফুসফুসের রোগ। এবং সারা পৃথিবীতে সিজন চেঞ্জের সঙ্গে, আবহাওয়া চেঞ্জের সঙ্গে সারা পৃথিবীতেই বা অ্যালার্জি জনিত যেই ধরনের নিউমোনিয়াগুলো হচ্ছে, সেগুলো সবই বক্ষব্যাধি। তাই পৃথিবীতে যিনি জন্মগ্রহণ করেছেন কখনো বক্ষব্যাধিতে আক্রান্ত হয়নি, ব্যাপারটি তেমন না। ব্যাপারটি হচ্ছে বক্ষব্যাধি খুব কমন এক ধরনের অসুখ, যাতে আমরা একদম ছোটবেলা থেকে শুরু করে মৃত্যু অবধি সবাই আমরা বক্ষব্যাধিতে আক্রান্ত কোনো না কোনো সময় হই। আচ্ছা জি, খুব সুন্দর করে বললেন। আচ্ছা, তাহলে একটু যদি আমি লক্ষণগুলো যদি একটু জানতে চাই যে সাধারণত কি কি লক্ষণ হয় এই বক্ষব্যাধিতে আক্রান্ত হলে? আমি বক্ষব্যাধির যে অংশগুলো যদি আপনি অর্গান স্পেসিফিক মানে অঙ্গ ভেদে যদি চিন্তা ভাবনা করি, যেমন ধরেন আমাদের ফুসফুসের জন্য চলে আসে অ্যাকচুয়ালি বক্ষব্যাধির মোটা দাগে 90% অসুখই হচ্ছে ফুসফুস কেন্দ্রিক। আচ্ছা, সেক্ষেত্রে ফুসফুসের জন্য আমাদের জন্য সর্দি হতে পারে, কাশি হতে পারে, সঙ্গে কাশির সঙ্গে রক্ত যেতে পারে, বুক ব্যথা হতে পারে বিভিন্ন রকম, সেটা আমরা পাই বা এরকম। আর যদি খাদ্যনালী সমস্যা হয়, শ্বাসকষ্ট কি হবে? শ্বাসকষ্ট হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে অবশ্যই। অনেকে হাঁপানি বলে, হাঁপানি, শ্বাসকষ্ট। ওই শ্বাসকষ্টই কারো হাঁপানি হচ্ছে, কারো হয়তো সিওপিডি হচ্ছে যে এর কারণে। আর খাদ্যনালী সংক্রান্ত ব্যাপারগুলো হচ্ছে যে তার খাদ্য গিলতে সমস্যা হচ্ছে, খাদ্য যেটা খাচ্ছে সেটা যেতে পারতেছে না, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আর মেডিস্টিনাম অংশে কিছু কিছু টিউমার হয় বা কিছু কিছু রোগ হয়, যে কারণে বুক ভারী লাগতে পারে, শ্বাস নিতে কষ্ট হতে পারে, খাদ্যনালীকে বাইরে থেকে চাপ দিয়ে সেই কারণে খেতেও না, মানে তার খাওয়ার অসুবিধা হতে পারে সেটা।
এটা হচ্ছে আপনি সার্বিক বক্ষব্যাধি সংক্রান্ত যে কমপ্লেইনগুলো নিয়ে আমাদের কাছে রোগীরা আসে। জি, আচ্ছা, খুব সুন্দর বললেন। আমি একটু এখন জানতে চাচ্ছিলাম যে আপনি বলেছেন যে রক্ত যাচ্ছে, তো এই রক্ত যাওয়ার সাথে কি যক্ষ্মা অর্থাৎ আমরা যেটাকে বলি টিউবারকুলোসিস, এটার কি কোনো রিলেশন আছে কিনা? বক্ষব্যাধির বললামই তো প্রথমে হচ্ছে ফুসফুস, লাংস হচ্ছে অনেক বড় একটা পার্ট, সেটা রক্ত যাওয়াটা হচ্ছে ফুসফুসের। যদি আপনাকে এটাকে আমি বলি কেন রক্তটা যাচ্ছে বা এরকম, তাহলে আপনি বুঝতে পারবেন এরকম কোনো কারণে নিউমোনিয়া হলো বা যক্ষ্মা হলো, সেখান থেকে যদি ফুসফুসের কোনো ধরনের ইনফেকশন হয়ে ফুসফুসের যে প্যারেনকাইমা যে অংশগুলো, সেখানে রক্তনালী ইনভলভ হয়, রক্তনালী ছেড়ে অনেক জোরে কাশি দিল, সেখান থেকে রক্তনালী ছিলল, সেখান থেকে আপনার কাশির সঙ্গে রক্ত আসতে পারে। সেই রক্তটা তাজা রক্তও হতে পারে। অনেক সময় রুগী বলে এসে আমার কফের সঙ্গে কালো কালো ছিট ছিটে যাচ্ছে, তার মানে এটা পচা অল্টার্ড ব্লাড যেটা যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের মতো গরিব দেশ বিশেষ করে বা 17 কোটি মানুষের দেশে, যেখানে খুব সহজেই এই সংক্রামক ব্যাধিগুলো আমরা আক্রান্ত হই, স্লাম এরিয়া আছে, বস্তি আছে, বস্তি শহরের বস্তির মানুষ বা ধরেন যেসব জায়গায় অধিক সংখ্যক মানুষের বসবাস, হোস্টেল হতে পারে বা যেই জায়গায় মানুষের ঘনত্ব বেশি, সেসব জায়গায় কিন্তু যক্ষ্মা খুব কমন একটা অসুখ। এবং এই দক্ষিণ এশিয়ায় যক্ষ্মা রোগটা বহুদিন ধরে একসময় গ্রামের পর গ্রাম এই যক্ষ্মা আক্রান্ত হয়ে মানুষ মৃত্যুবরণ করত। মানে আগে তো শোনাই যেত যে যার হয় যক্ষ্মা তার হয় রক্ষা নেই। এখনো কিন্তু এখন তো খানিকটা সত্য, কারণ একটা ব্যাপারটা এরকম হচ্ছে হয়তো বা চিকিৎসার প্রভিশন আসছে, আমরা ঔষধ দিচ্ছি, বিভিন্ন সার্জিক্যাল অপশন, অপারেশনের অপশন আসছে, এখন তো যক্ষ্মার অনেক ভালো চিকিৎসা আছে এবং সেটা দিয়ে মানুষের লাইফের এক্সপেক্টেন্সি, এভারেজ এজ সবই বেড়েছে আলহামদুলিল্লাহ, চিকিৎসা সুলভের জন্য। অর্থাৎ এর কমপ্লিকেশনস গুলো কিরকম হতে পারে যক্ষ্মা থেকে? আপনার যেরকম হতে পারে ফুসফুসের একটা অংশ হয়তোবা আপনি যে বলা হয় যে ব্রঙ্কেকটেসিস, এটা যক্ষ্মা থেকে যদি ব্রঙ্কেকটেসিসের টার্ন নেয়, যক্ষ্মা প্রথম যদি নিউমোনিয়া বা কোনো কারণে ফুসফুসের ইনফ্ল্যামেশনের ভিতরেই থাকে, কিওর হয়ে যায়, ইউজুয়ালি যক্ষ্মা খুব একটা ক্ষতিকারক হয় না। কিন্তু যাদের এটা ক্রনিক ডিজিজ, মানে যক্ষ্মা কাশিটা সারতেছেই না এবং ফুসফুসে রিপিটেডলি আপনার ইনফেকশন হচ্ছে এবং কাশির সঙ্গে রক্ত আসতেছে, তার মানে হচ্ছে যক্ষ্মা আপনার লাংসের প্যারেনকাইমা ইনভলভ হয়েছে, মানে ফুসফুসের অংশবিশেষ ইনভলভ হয়ে গেছে। সেখান থেকে আপনার ফুসফুসের কিছু অংশ বা কখনো ক্ষেত্রে ফুসফুসের পুরো অংশই আপনার নষ্ট হয়ে যেতে পারে এবং সেটি কার্যকারিতা হারায় ফেলতে পারে এবং রিপিটেডলি সেখানে ইনফেকশন হয়ে আপনার কাছে ঘন কফ, স্পুটাম, তারপর হচ্ছে আপনি যদি রক্ত যাচ্ছে এরকম কমপ্লেন নিয়ে আপনার কাছে আসতে পারে চিকিৎসক হিসেবে। আচ্ছা, অনেক পেশেন্ট আমরা শুনি যে অনেক সময় রক্ত বমি করে, তো রক্ত বমির সাথে কি এটার কোনো সম্পর্ক আছে কিনা? রোগীকে আপনি একটু ডিটেলস হিস্ট্রি জানতে হবে, রোগীকে জিজ্ঞাসা করতে হবে যে তার বমি হচ্ছে না কফের সঙ্গে রক্ত যাচ্ছে। আচ্ছা, যদি বমির সঙ্গে তাজা রক্ত যায়, সেটা আবার এই যে বক্ষব্যাধির আরেকটা অংশ খাদ্যনালী, সেটার সমস্যা। আচ্ছা, খাদ্যনালী মানে ইসোফেগাসে কোনো ধরনের আলসার হলো, ক্যান্সার হলো, সেখান থেকে রক্ত বমি যেতে পারে। সেটা হচ্ছে আপনি এটাকে রোগীর ইতিহাসেই আপনার জানতে হবে যে আপনি কাশি দিলে রক্ত আসে না এমনি বমির সঙ্গে রক্ত আসে। বমির সঙ্গে রক্ত আসলে সাধারণত এটা আপনার ফুসফুসের সমস্যা নয়, তবে হ্যাঁ একটা বিরল রোগ আছে যেটা ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলা বলে, মানে ট্রাকিয়া এবং ইসোফেগাসের কোনো কারণে, এটা ক্যান্সার থেকে হতে পারে, কোনো কারণে একটা কানেকশন হয়ে গেল, ফিস্টুলা হলো, তখন আপনি কোনো ব্রঙ্কাসেও যদি কাশির সঙ্গে রক্ত সেটা খাদ্যনালী দিয়ে বের হয়, তবে সেটা খুব তাজা রক্ত বের হয়ে আসবে না। আমরা এই বিষয়ে জানবো, আমরা একটা ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লায়লা বলছি, কাঁঠাল বাগান থেকে। আচ্ছা জি লায়লা, বয়স কত আপনার? আমার বয়স 65-70। 62? আমার হলো গত রোজার 15 দিন থাকতে আমার নিউমোনিয়া হয়েছিল, কিন্তু তারপর দুইবার আমার ওষুধগুলোর কথা একদম মনে নাই, আমি দুইবারই ছিলাম
গ্রিন লাইফে 7 দিন, আর কমফোর্টে ছিলাম 3 দিন। আচ্ছা তারপরে আমার কিছুতেই ভালো হয় নাই। তারপর আমি গেলাম ওই যে লাইব্রেরির আলিম হোসেনের কাছে। এখন আমি বেশ ভালো আছি স্বাস্থ্য থেকে। মেইন হচ্ছে আমার, আমি কিছুক্ষণ পরে হয়রান হয়ে যাই, মানে এত উইক লাগে, মাথা একদম এমন খারাপ লাগে, মাথায় কোনো মনে হয় ওয়েট নাই, মাথা একদম খালি, আর খুব উইক। কিছুক্ষণ বেশ ভালো থাকি, আবার কিছুক্ষণ খারাপ। আচ্ছা আপনি কি আপনার কি এখন ডায়াবেটিস আছে? হুম। আপনার কি ডায়াবেটিস আছে? না না না, আমার প্রেশার আছে শুধু। আমি ব্যাটালগ আছে। আচ্ছা বিটালক খাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আর কোনো কি ওষুধ খান? এখন একটু খাই কি ওই যে মাথা ব্যথা, আর হলো ওই যে আপনি নিউমোনিয়ার জন্য কি কি ওষুধ খাচ্ছেন? কোনো ইনহেলার নিচ্ছেন? কি খাচ্ছি? ইনহেলার নিচ্ছেন? ডকিভা 200 এই খাই আর কি, টুকটাক কিছু খাই, তবে আর এইটুকুই। ডক্সিভা খাচ্ছেন। আপনার কি থাইরয়েডের কোনো সমস্যা আছে? হ্যাঁ, থাইরয়েডের সমস্যা আছে আমার। আচ্ছা কতদিন থেকে থাইরয়েডের সমস্যা? থাইরয়েডের সমস্যা, কিন্তু আমার থাইরয়েডের ওষুধ খেতে হয় না। ওষুধ খেতে হয় না? না না না, আমি যতবারই টেস্ট করি আমার থাইরয়েডের কোনো অসুবিধা নেই। আচ্ছা এমনি আপনার রক্ত শূন্যতা আছে? রক্ত হিমোগ্লোবিনের পরিমাণ কি আপনার জানা আছে? যখন হসপিটালে ভর্তি ছিলেন তখন কি নিশ্চয়ই জানতেন এরকম কোনো সমস্যা কি ডক্টররা বলেছেন কিনা? একদম কম বুঝতেছি না আমি কথাগুলি। আপনার কি রক্ত শূন্যতা মানে হিমোগ্লোবিন জানা আছে? তাও তো বলতে পারি না, রক্ত শূন্যতা নাকি তা তো বলতে পারি না আমি। এটাও একটা পয়েন্ট হইতে পারে হয়তো। খুবই খারাপ লাগে আমার। আচ্ছা প্রথম তো খেতেই পারতাম না, এখন পারি। এখন পারেন। আচ্ছা দর্শক আপনি আমাদের সাথেই থাকুন। উনি বললেন যে ওনার নিউমোনিয়া হয়েছিল, নিউমোনিয়ার পর উনি নিয়মিত চিকিৎসা নিয়েছেন। আসলে ফুসফুসের সমস্যার কারণে হয়রান লাগতে পারে, শ্বাসকষ্টের সঙ্গে সঙ্গে তার দুর্বলতা বা এটা আসতেই পারে। তবে যেহেতু বলতেছেন উনি স্বাভাবিক জীবনযাপন করতেছেন, সো আমরা ধরে নিতেই পারি উনার ফুসফুসে যে অক্সিজেন স্যাচুরেশন মেইনটেইন করা সেটা করতেছে। তো ওনার দুর্বলতা বা এটার জন্য মেইন কমপ্লেইন দুর্বলতা। হ্যাঁ, আপনি দুর্বলতা বা এটার জন্য আসলে ওনার হিমোগ্লোবিনটা মানে তার এমনি রক্ত শূন্যতা আছে কিনা, বয়স, ফিমেল ইয়ে, আর কোনো কারণ বলতেছেন যে থাইরয়েড ডিসঅর্ডার আছে কিনা, সেইটার ড্রাগ অ্যাডজাস্টমেন্ট করা লাগবে কিনা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু উনি তো বললেন যে থাইরয়েড নেই, মানে প্রথমে বললেন যে হ্যাঁ, তারপর আবার বললো যে উনি কোনো ওষুধ খান না থাইরয়েডের জন্য। এটা ঠিক অবশ্যই স্পষ্ট না, এটা আসলে খুব ব্যাপারটা স্পষ্ট না। তবে দুর্বল মানে শ্বাসকষ্টের জন্য দুর্বলতা বা এরকম আসলে খুব বেশি এটা পারসিস্ট করে না। তার আগেই হচ্ছে নিউমোনিয়া, শ্বাসকষ্টের জন্য তার হাসপাতালে অ্যাডমিশনই দরকার হয় এরকম দুর্বলতা বা এটার জন্য, যেটা উনি অলরেডি হাসপাতালে অ্যাডমিশন নিয়েছেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নিয়েছেন। আমি বলবো যে উনার বেসিক কিছু রুটিন ইনভেস্টিগেশন করার দরকার, যেটা বয়সের সঙ্গে সঙ্গে উনার কোনো রকম দুর্বলতা বা এই যে থাইরয়েড বা হরমোনাল কোনো ডিসঅর্ডার আছে কিনা, রক্তশূন্যতা আছে কিনা, সেটা একটা সামারি হলে উনি নিজেও সে অনুযায়ী ওনার জীবন পদ্ধতি মেনটেন করলে আশা করি উনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। তাহলে কি উনি ওনার যে বক্ষব্যাধির জন্য যাকে দেখিয়েছিলেন সেই ডক্টরের কাছে কি আবার একবার ফলো আপে তো যাওয়া আমার মনে হয় উচিত, কারণ এইসব ইনভেস্টিগেশন গুলো তো তার ডক্টরই আসলে দেবেন। যে মানে প্রফেসর আলী হোসেন ডেফিনেটলি হি ইজ এ গুড ডক্টর। তবে নিউমোনিয়া একবার হলে বা এরকম অবশ্যই সেটা সচেতনতা থাকা জরুরি, বয়স একটা ফ্যাক্টর, ফলো আপও জরুরি। খুব সুন্দর বললেন। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে রক্তবমি নিয়ে আপনি অনেক কিছুই বলছিলেন, সেটা যদি আবার একটু বলতেন। রক্তবমি হচ্ছে আমাদের সাধারণত আমাদের দেশে একটা সময় কিন্তু এই যে আলসার বলা হয়তো, খাদ্যনালীর আলসার, এটা ভেরি কমন ছিল, কিন্তু আস্তে আস্তে আমাদের আসলে বিভিন্ন ধরনের মেডিসিন অ্যাভেলেবেলের কারণে আমাদের গ্যাস্ট্রিক, তো এই সমস্যাগুলো কমে আসছে বা এরকম। সাধারণত রক্তবমিগুলো হয় সাধারণত আমাদের বুকের ভিতর যে পার্টটা আছে ইসোফেগাস, খাদ্যনালী, যেটা গিয়ে আমাদের পেট পর্যন্ত স্টমাকে যায়, সাধারণত ইসোফেগাসেই কোনো ধরনের, সেটা হতে পারে টিউমার, ইসোফেজিয়াল ভ্যারিসেস একটা ইয়ে আছে, সেটা যদি কোনো কারণে ফেটে যায়, এক ধরনের অসুখ খাদ্যনালীর, সেটা হলেও কিন্তু একদম তাজা রক্ত চলে আসতে পারে। আর একটা জিনিস যেটা বললাম যে কোনো কারণে যদি খাদ্যনালী এবং অনেক সময় ক্যান্সার হলে দেখা যায় খাদ্যনালী বা আমাদের শ্বাসনালী কোনো ক্যান্সারের ট্রাকিয়ার, সেটা
আলসারেটিভ ভ্যারাইটি হলে খাদ্যনালী এবং ট্রাকিয়া সেই জায়গাটা সংযোগ হয়, হয়তোবা সেক্ষেত্রেও কিছুটা রক্ত আসতে পারে, তবে এরকম ফ্রিকুয়েন্টলি এরকম রক্তবমি আসবে না। আচ্ছা, তবে রক্তবমি আসলে অবশ্যই সেটা এন্ডোস্কোপি করে জানতে হবে যে কেন এই রক্তবমিটা আসছে। এটা ডক্টর যে কোনো রোগীর জন্য কমন, রক্ত কোনো যে বডির যে কোনো পার্ট থেকে আসলে এটাকে সিরিয়াসলি নেওয়াটাই হচ্ছে রোগীর আর্লি ডায়াগনোসিস হয় এবং সেই রোগীর চিকিৎসাটাও ডাক্তারের জন্য সহজ হয়, রোগীর জন্য ভালো হয়। যে আমরা আরেকটা ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যালো, জি আমি শুনছি, বলুন। হ্যাঁ, আমি তো এই থাইরয়েডের সমস্যায় ডাক্তার দেখাইছি, ঔষধ তো খাই, হরমোনের অভাব আছে। আগের রোগী ফোন দিয়েছেন থাইরয়েডের, তবে আপনি আবার থাইরয়েড অ্যানালাইসিস করেন এবং আপনি রুটিন কিছু ইনভেস্টিগেশন করেন যে আপনার দুর্বলতাগুলো কেন, সেটা অনেক দুর্বলতা, যেদিকে ব্যথা। আপনি এই গরমের মধ্যে একটু সেরাম ইলেকট্রোলাইট করাটাও জরুরি। এত গরমে হ্যাঁ, আপনি এই সার্বিক এই পরীক্ষাগুলো করলে আমি বিশ্বাস করি যে আপনি এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠবেন। আচ্ছা, জি ডক্টর ওয়ালিদ, আমি আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম যে হাঁপানি, এটা কিন্তু খুবই কমন একটা টার্ম, তো এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন যে হাঁপানিটা আসলে এটার কি কোনো বয়সের ভেদ আছে কিনা, কিংবা পুরুষ নারী এরকম কোনো ভেদাভেদ আছে কিনা, কিংবা আমাদের দেশে এই হাঁপানি রোগ নিয়ে পেশেন্টরা কিভাবে আপনার কাছে প্রেজেন্ট করে? হাঁপানি, আপনি শব্দটা যদি একটু ব্যাখ্যা করেন বাংলাদেশের ভাষায়, যে হাঁপাইতে হাঁপাচ্ছে, সেখান থেকে আসলে শব্দটা হাঁপানি আসলে বেসিক্যালি এটা মানে ক্লিনিক্যাল টার্ম বা সায়েন্টিফিক্যালি আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা বলি। ব্রঙ্কিয়াল অ্যাজমা একটা জেনেটিক্যাল ডিজিজ, মানে সাধারণত একটা পরিবারের একজন বাবা বা মা বা দুইজনের যদি থাকে সেটা সংক্রমণ হয়। আচ্ছা, রোগটা এমন যে আপনার শ্বাসনালী কোনো কারণে একদম চেপে আসে, যে কারণে তার শ্বাস নিতে কষ্ট হয়। সেটা যে কোনো কারণে শ্বাসনালী চেপে আসার অন্যতম কারণ হচ্ছে যে কোনো সিক্রেশন হচ্ছে বা শ্বাসনালী চেপে আসতেছে, যে কারণে রোগী শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই রোগটা আসলে ছোটবেলা থেকে শুরু করে বৃদ্ধ সবারই হতে পারে। বারবার বললাম যে এটা হচ্ছে একটা জেনেটিক্যাল মানে পারিবারিক একটা অসুখ। যাদের ছোটবেলা থেকেই অ্যাজমা প্রকাশ পায় তাদের সাধারণত দেখা যায়, যদি আপনি পারিবারিক ইতিহাস নেন, বাবা বা মা দুইজনই বা দাদা দাদি নানা নানি এই চেইন পুরাটাই তারা ইনভলভ। তো বয়স ভেদেও বড়দেরও আপনার হাঁপানি হতে পারে, সেটাও এই জেনেটিক্যাল কারণেই হতে পারে এবং সেই ক্ষেত্রে তাদের মেইন কমপ্লেইনগুলাই থাকে কাশি, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সিজনাল ভেরিয়েশন, বিশেষ করে শীতকাল বা এরকম। সেটা বিষয়ে আমরা আসছি, একটা ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি দিনাজপুর জেলা থেকে পার্বতীপুর থানা, আনোয়ার হোসেন। জি আনোয়ার ভাই বলুন, বয়স কত আপনার? আমার বয়স, আমার তো নয়, আমার ছেলের। আচ্ছা, আপনার ছেলের বয়স 23 বছর। জি, 23 বছর বয়স। ওই ছেলের অ্যালার্জি হয়েছে এবং ঘা হচ্ছে, চাকা চাকা হয়ে ঘা হচ্ছে, চাকা চাকা হয়ে গেছে শরীরে? হ্যাঁ, এটা কি সারা শরীরে? চাকা হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, সারা শরীরে, গোটা মাথা থেকে পায়ের তলা পর্যন্ত। আচ্ছা, এমনি কি তার কোনো শ্বাসকষ্ট আছে? না, এমনি শ্বাসকষ্ট হচ্ছে না। আচ্ছা, আপনি কি কিছু জিজ্ঞেস করবেন? আপনার ছেলের এমনি কাজ করেন কি বা এরকম, বা আশেপাশে কারো চর্মরোগ বা এরকম কিছু আছে কিনা, বা আপনার পরিবারে কারো চর্মরোগ আছে কিনা? হাতের তালু, বাসার কারো অন্য রোগ নাই আমাদের বংশে। আচ্ছা আচ্ছা, এইটা ব্যক্তিগতভাবে আমার হচ্ছে চর্মরোগ। চর্মরোগ সেটা হয়তো হাতের তালু বা এরকম। সেক্ষেত্রে আপনি প্রথম কথা হচ্ছে যে এই চুলকানি বা এটার জন্য হচ্ছে আপনি বিভিন্ন ধরনের অ্যান্টি অ্যালার্জি কিছু ওষুধ খেতে পারেন। এখন অনেক অ্যাডভান্স কিছু ওষুধ আছে, বিলাস্টিন বা এমনি এই ওষুধগুলো খেতে পারেন। আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে একটা আপনাকে আপনার ছেলেকে সচেতন হতে হবে। আর বেশি সমস্যা হলে বা এরকম কোনো চর্মরোগ বিশেষজ্ঞকে দেখালে ওই অ্যালার্জির সমস্যা বা এই
ইওসিনোফিলিয়া বা এই ধরনের কিছু আছে কিনা কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে আপনি এগুলোর স্পেসিফিকভাবে রোগগুলো ধরে চিকিৎসা করা সম্ভব। আচ্ছা, জি, খুব সুন্দর করে বলছেন। আমরা হাঁপানি নিয়ে অথবা যেটা বললেন যে ব্রঙ্কিয়াল অ্যাজমা এই নিয়ে শুনবো, একটু বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড অনুষ্ঠানে। আমরা বক্ষব্যাধি নিয়ে কথা বলছিলাম, বক্ষব্যাধির ধরন, জটিলতা ও চিকিৎসা সংক্রান্ত কথা বলছিলাম। ডক্টর ওয়ালিদ, বিরতির আগে যেটা আমরা জিজ্ঞেস করছিলাম যে ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে আপনি আসলে একটু কথা বলছিলেন, তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি একটা জেনেটিক কারণ বলেছিলেন যে অ্যাজমার জেনেটিক কাজ থাকতে পারে। তো আমি আরেকটু জানতে চাচ্ছিলাম যে এটা কি মানে তার মানে কি বাচ্চাদের হয় কি না, এবং যদি বাচ্চাকালে আক্রান্ত যদি হয় তো এটা কি তার লাইফের পরবর্তীতে কোনো ইফেক্ট পড়বে কি না? যেহেতু এটা জেনেটিক ডিজিজ, বাবা মা থেকে সন্তানের মধ্যে আসে। আচ্ছা, বাচ্চাদের ব্রঙ্কিয়াল অ্যাজমার অ্যাটাক হতে পারে, তবে সেক্ষেত্রে বাবা মাকে অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ বাবা মা নিজেই জানবেন যে তার পরিবার বা তার নিজে, তাদের পরিবারের যেই সদস্য রয়েছে তারা একসময় ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আক্রান্ত। তাই ব্রঙ্কিয়াল অ্যাজমাতে যারা আক্রান্ত, তাই সেই সব পরিবারে কিন্তু নিজেরা যেহেতু বিভিন্ন সময় আক্রান্ত হয়ে হাসপাতাল পর্যন্ত যাওয়া প্রয়োজন হয় বা না হলেও ন্যূনতম চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন হয়, তাই বাবা মা কিন্তু সচেতন থাকেন যে এইসব বাবা মারা যে তাদের সন্তানও আক্রান্ত হতে পারে। আচ্ছা, যদি বাবা মার এরকম ধরনের কোনো যদি সমস্যা না থাকে তো তাহলেও কি বাচ্চাদের হতে পারে কিনা? তবে এটা নিয়ে একটু কথা বলছি, আমরা একটা ফোন কলে যাচ্ছি আগে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি রাজশাহী থেকে বলছি, আনোয়ার আমার নাম। জি, বয়স কত আপনার? রাজশাহী থেকে আনোয়ার বলছিলাম আমি, আমার নাম আনোয়ার, রাজশাহী থেকে বলছি। জি আনোয়ার ভাই, আপনার বয়স কত? সমস্যা কি আপনার? বয়স 43 বছর। জি, সমস্যা বলুন। সমস্যা এই যে আমার রাতে ঘুমাইলে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, নিঃশ্বাসের সমস্যা, নিঃশ্বাসটা মনে হয় আটকা যায়। আচ্ছা, এটা কতদিন থেকে খেয়াল করছেন এরকম সমস্যা হচ্ছে আপনার? এই 5-6 বছর ধরে আমি ঢাকা ছিলাম, এর আগে ঢাকা সরকারি হাসপাতালে দেখাইছি ডাক্তারে। আচ্ছা, 5-6 বছর আগে থেকে। 5-6 বছর আগে থেকে এই ধরনের সমস্যা। আপনি কিছু জিজ্ঞেস করবেন কিনা? আপনার এই শ্বাসকষ্টটা ঘুমের মধ্যে এটা কি হঠাৎ করেই, না আগে থেকেও আপনার ফুসফুস সংক্রান্ত কোনো জটিলতা ছিল? না না, আমার এই শ্বাসকষ্ট বলে কিছু ছিল না আগে, কিন্তু এই 5-6 বছর আগে একদিন হঠাৎ করে রাত্রে শুয়েছি, আমি আবার চিঠা ঘুম পারতাম, আমার অভ্যাস ছিল। হঠাৎ করে একদিন দেখছি আমার নিঃশ্বাসটা আটকা গেছে, মানে নিঃশ্বাস। আপনার ওজন কিরকম? আপনি কি অনেক ওজন বেশি, মোটা? জি জি। এমনি সময় শ্বাস নিতে কষ্ট হয়? মাঝে মাঝে হয়, মাঝে মাঝে বুকের ভিতর ধরপড় করে, আবার নিঃশ্বাসটা মনে হয় যে আমি কভার করতে পারি না, এরকম হয়। কথা বলতে পারেন না? আচ্ছা, ঠিক আছে। ওজন কি আনুমানিক জানা আছে আপনার কত ওজন? ওজন অনেক বেশি, ওজন 80 কেজির উপরে। আচ্ছা, 80 কেজির উপরে। প্রথম কথা, যাদের ওজন অনেক বেশি তাদের এমনি শ্বাসকষ্ট হওয়ার প্রবণতাটা বেশি থাকে। আর ঘুমের ভিতর যে কথাটা উনি বললেন, এটা স্লিপ অ্যাপনিয়া। তো এই ব্যাপারটা হচ্ছে, যেহেতু আপনাকে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন কিছু রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন আছে, তারপর হচ্ছে স্পাইরোমেট্রি, তার লাংয়ের ক্যাপাসিটি কতটুক, সেটার জন্য আমরা একটা পরীক্ষা করি স্পাইরোমেট্রি। সেটা করাটা যৌক্তিক, এবং আপনি যদি আপনার লাইফস্টাইল মডিফিকেশন করেন, মানে পরিবর্তন করেন, বিশেষ করে আপনার ওজন কমাতে হবে। আর যে বুকের ধরফর যে কথাটা বললেন, অনেক সময় শ্বাসকষ্ট হৃদরোগেও হয়, হার্টের কোনো কারণে, সেক্ষেত্রে আপনি একটি ইসিজি ইকো করলে আপনি বুঝতে পারবেন যে শ্বাসকষ্টটা আসলে কি কারণে। আপনার আসলে বিশেষজ্ঞ পরামর্শ, কিছু ইনভেস্টিগেশন করলে তখন আপনার এই জায়গা থেকে পরিত্রাণ পাবেন বলে আমি আশা করি। আচ্ছা, জি, আমরা আরেকটা ফোন কলে যাচ্ছি।
আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? কোত্থেকে বলছেন? আমি পাবনা থেকে মিতা বলছি। জি, সমস্যা কি আপনার? আমি পাবনা থেকে মিতা বলছি। জি মিতা, বলুন কি সমস্যা হয়েছে বলুন। সমস্যা হচ্ছে আমার মায়ের। মায়ের বয়স কত? আমার মায়ের সমস্যা প্রায় 20 বছর ধরে। ওনার হঠাৎই অ্যাজমা শুরু হয়, শ্বাসকষ্ট। এখন মানে ধীরে ধীরে ওনার অনেক সমস্যা তৈরি হয়ে গেছে। উনি শ্বাস নিতে পারে না, উনি কথা বলতে গেলে হাঁপায়, হাঁটতে পারে না, মানে হাঁটা চলা করতে গেলে হাঁপায়। অনেক সমস্যা, থাইরয়েডের সমস্যা ওনার আছে। অনেক ডাক্তার দেখাইছি, মানে সব রকম চিকিৎসা করা হয়েছে, কিন্তু এটা কোনো সলিউশন আমরা পাচ্ছি না। আপনার মার বয়স কত? বুঝতে পারছি না আসলে কি করলে এটা থেকে একটু মুক্ত থাকা যায়। শ্বাসকষ্ট প্রচুর পরিমাণে। আচ্ছা, ওনার বয়স কত? ওনার বয়স 40+। 40? হ্যালো দর্শক, আপনি 40+। 40 উনি কি প্লাস। লাকড়ির চুলায় রান্না বাড়া করতেন? জি, উনি হচ্ছে ওনার বয়স? উনি লাকড়ির চুলায় রান্না করে, আর ওনার হচ্ছে সেলাই কাজ করে। আচ্ছা, 40 প্লাস যদি বয়স হয় তাহলে 20 বছর থেকে উনি আক্রান্ত এই সমস্যায়। তার মানে ওনার 20 বছর বয়স থেকে, তাহলে 20 বছর বয়স থেকে। আচ্ছা, তো এটা যেটা আমাদের দেশে, আমরা তো বারবার হাঁপানি নিয়ে কথা বলছি, আমাদের আরেকটা রোগ আছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটা ক্রনিক, এই যে 20 বছর যে কথাটাই আমি বলতে চাচ্ছিলাম, যে দীর্ঘদিনের একটা অসুখ। এটা হঠাৎ করে না, এটা, এবং উনি এটা থেকে পরিত্রাণও পাচ্ছেন না। ওনাকে মাঝে মধ্যেই শ্বাসকষ্টে আক্রান্ত হন এবং সেই অনুযায়ী উনি চিকিৎসকের শরণাপন্ন হন। তো আমাদের গ্রামাঞ্চলে সাধারণত পুরুষ মানুষ বা তারা তো স্মোকার, মহিলা মানুষ আসলে খুব লিমিটেড এরিয়া ছাড়া খুব স্মোকার না। তবে এটা আমার ব্যক্তি অভিজ্ঞতা, এবং পালমোনোলজিস্ট বা যারা রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ বা যারা ফুসফুস নিয়ে কাজ করছেন তাদের একটা কমন অভিজ্ঞতা হচ্ছে, যারা লাকড়ি চুলায় দীর্ঘদিন রান্না করেন, সেই যে ডাস্ট পার্টিকেল বা স্মোক হয়, সেটা থেকে আপনার তাদের ফুসফুস আক্রান্ত হয় এবং তারা কিছুটা বুঝতেও পারেন না, কারণ তাদের ধারণা তারা তো বাসায় থাকেন, বাইরে বের হচ্ছেন না, গাড়ি ধোয়া বা সিগারেট বা এই ধরনের কোনো ধরনের বাজে অভ্যাস বা এই ধরনের কিছু না হলেও লাকড়ির চুলায় যথেষ্ট এই যে কোল বা ডাস্ট পার্টিকেল, এটা দীর্ঘদিন ধরে ইনহেল করলে, মানে আমাদের শ্বাসের সঙ্গে গেলে ফুসফুসে ক্ষতি করতে থাকে। এবং যেটা যেহেতু উনি বললেন যে প্রায় 20 বছর, তো এই ধরনের ব্যাপার স্যাপারগুলোতে ফুসফুস সাধারণত দেখা যায়, আমরা যখন রুগী দেখি দেখা যায় যে তার কোনো ধরনের মধ্যবয়সী, হয়তো বা কোনো ধরনের নিউমোনিয়া বা যক্ষার কোনো ইতিহাস নেই, কিন্তু উনি দীর্ঘদিন ধরে লাকড়ি চুলায় অভ্যস্ত বা এরকম, সেক্ষেত্রে উনার ফুসফুসের দুই পাশেই হচ্ছে, উনার যেটা হয়েছে পার্মানেন্ট চেঞ্জ হয়ে গেছে, দ্যাট ইজ ব্রঙ্কেকটেসিস। এখন তাহলে উনি কিভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারেন? উনাকে প্রথম কথা হচ্ছে যে উনার ফুসফুসের কতটুকু আক্রান্ত সেটা দেখার জন্য আমরা সিটি স্ক্যান করতে পারি। আচ্ছা, আমরা তো প্রথমে নরমালি অবশ্যই উনি চেস্ট এক্সরে করেছেন, বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে গিয়েছেন, কিন্তু যেহেতু দীর্ঘদিনের একটা উনার সমস্যা এবং পরিত্রাণ পাচ্ছেন না, সেক্ষেত্রে দেখতে হবে যে উনার সিটি স্ক্যান করে লাংসের প্যারেনকাইমা, মানে কত পার্সেন্ট লাং উনার এই ড্যামেজ হয়ে গেছে বা এরকম। সঙ্গে সঙ্গে আমরা স্পাইরোমেট্রি, যে বারবার লাংসের ক্যাপাসিটি টেস্টগুলো করতে পারি, সেটা হয়তো বা পাবনা বা এই অঞ্চলে সম্ভব না হলেও উনার জন্য উচিত হবে যে ভালো একজন বিশেষজ্ঞের পরামর্শে অন্তত লাংসের যে বেসিক পালমোনারি যে টেস্টগুলো সেগুলো করলে উনি অ্যানালাইসিস করতে পারবেন। আচ্ছা, আবার অনেক ক্ষেত্রে এরকমও হয় যে ফুসফুসের একটা অংশ খুব বেশি আক্রান্ত হয়ে যায়, সেখান থেকে ঘন কফ, কাশি, জ্বর, এগুলা সমস্যা হতেই থাকে তার কন্টিনিউয়াস। সেক্ষেত্রে হয়তোবা আমরা লাংসের রিসেকশন, মানে যে অংশটুকু নষ্ট সেটুকু অংশ কেটে ফেললেও দেখা যায় এই ইনফেকশনটা আর পুরা ফুসফুসে ছড়ানোর সম্ভাবনা থাকে না। সেই ক্ষেত্রে কিছুটা পরিত্রাণের উপায় পাওয়া যায়। খুব সুন্দর বললেন। আমরা আরেকটা ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি গাইবান্ধা থেকে বলতেছি। গাইবান্ধা গোবিন্দ সজীব, বয়স 40 বছর। বয়স 40 বছর, জি বলুন কি সমস্যা? আমারে
ইদানি 3-4 মাস ধরে বুকে জাম, একটু শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে। শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, বুকে জাম ধরে আছে এরকম মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কি কাশি আছে? হ্যাঁ, আমার হালকা কাশিও আছে। সেই কাশিটার সঙ্গে কি ঘন কফ বা এরকম বের হয়, না কাশিটা শুষ্ক, মানে কোনো কিছু বের হয় না? ঘন কফি তো বার হয়। আচ্ছা আচ্ছা, আপনি কি মানে ধূমপাই? হ্যালো, ধূমপান করেন? ধূমপান করেন? হ্যাঁ হ্যাঁ, আমি ধূমপান করি তো। আচ্ছা আচ্ছা, আচ্ছা। কতদিন থেকে ধূমপান করছেন? আমি তো মনে করুন যে আমি ব্যবসা করি 20 বছর ধরে, 20 বছর ধরে ধূমপান করি। আপনি দিনে মানে কয়টা সিগারেট খান? আমার তো, আমি সেলুনে কাম করি তো, আমার যখন যখন মানে যে কোনো ব্র্যান্ডের সিগারেটই খাওয়া পড়ে। বাবা মার শ্বাসকষ্ট বা এই ধরনের কোনো রোগ ছিল? না, আগে তো আমার বাপ মার তো কোনো ছিল না। আচ্ছা আচ্ছা। আপনার এটার সময় কি ওজন কমছে আপনার? হ্যাঁ, আমার একটু ওজনও কমছে। আগে আমার ছিল 53 কেজি ওজন, এখন কিছু খাইতেও পারি না, শরীরটা দুর্বল। এই ওজন বুঝি 1.5 কেজির মতো কমছে, এখন 51 কেজি। আচ্ছা আচ্ছা। কাশির সঙ্গে রক্ত আসে আপনার? না, কাশির সঙ্গে রক্ত আসে না, কিন্তু ওই যে মানে ঘাগটা একটু মোটা ভারী হয়। আচ্ছা আচ্ছা। প্রথম কথা, আপনার এই জটিলতাটা আমার কাছে মানে দীর্ঘদিন ধূমপানের কারণে হয়েছে। আপনি যদি ধূমপানটা ছেড়ে দিতে পারেন, আপনি হয়তো বা যারা ধূমপান করে, এই ধূমপানের যে ধোঁয়ার কারণে কিন্তু আমাদের শ্বাসনালীতে সিলিয়া নামের একটা অংশ আছে, যেটা আমাদের শরীরে যখন এই যে ডাস্ট পার্টিকেল বা আপনার হচ্ছে অ্যালার্জেন এগুলো ঢোকে, সেই সিলিয়া এটা আল্লাহ প্রদত্ত একটা আপনার ডিফেন্স মেকানিজম, যে এটা বের করে দেয়। সাধারণত যারা দীর্ঘদিন ধূমপান করে তাদের সাধারণত এই সিলিয়াগুলা ধ্বংস হয়ে যায়। তো এই যে কোনো ধূমপান বা ধরেন ডাস্ট, ধুলা বালি, সেগুলোতে অল্পতেই কাশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে যাদের স্মোকার, যারা দীর্ঘদিন ধূমপান করেন। তো আপনি ধূমপানটা ত্যাগ করে, আপনি যদি নিয়মিত ধূমপান ত্যাগ করে আপনি যদি নিয়মিত চিকিৎসা নেন, এটা ভালো হয়ে যাবে বলে আমি আশা করি। সেক্ষেত্রে যদি ঘন কফ আসে, সেক্ষেত্রে আপনাকে ঘন কফ বা জ্বর আসলে আপনাকে মানে যেই অ্যান্টিবায়োটিকটা আপনার জন্য, অ্যান্টিবায়োটিক ওষুধটা আপনার জন্য দরকার, এবং বেশি কাশ আসলে আপনি ওই যে নেবুলাইজেশন নিলে, আপনি যদি নেন তাহলে আস্তে আস্তে এইগুলো মুক্ত হবে। তবে আপনার যেহেতু দীর্ঘদিনের অসুখ, একটা এক্সরে বা এই ধরনের কাজ করলে আপনি আপনার ফুসফুস সম্বন্ধে সচেতন হবে যে এই সমস্যাগুলো রয়েছে ফুসফুসে। আমরা আরেকটা ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি কুষ্টিয়া থেকে স্বর্ণালী বলছি। জি, আপনার বয়স কত? জি আপু, আমার মেয়ের জন্য সমস্যার জন্য বলতে হ্যাঁ চাইছিলাম। জি, মেয়ের বয়সটা বলুন। মেয়ের বয়স 6 বছর। 6 বছর। আচ্ছা, কি সমস্যা হচ্ছে ওর? ওর প্রচন্ড ঘামে, আর ঘামার সাথে সাথে আর শ্বাস নিতে পারে না। আচ্ছা, ঘামালেই শ্বাস নিতে পারছে না। আচ্ছা, প্রচন্ড ঘামে, আবার থেকে থেকে প্রচন্ড হাঁচি করে। আচ্ছা, হাঁচি দেয়। কাশি আছে কিনা? জি না তো। আচ্ছা, আপনি বয়স কত? 6 বছর। 6 বছর। বয়স 6 বছর। ওর 2 বছর ওজন বয়স কিরকম? থেকে এই সমস্যা। আপনার মেয়েটার জন্মগত ওজন কিরকম, বা জন্মের সময় কি কোনো ধরনের শ্বাস প্রশ্বাস বা এই ধরনের সমস্যা হয়েছিল? জি না। ওর যখন 1.5 বছর বয়স তখন নিউমোনিয়া হয়েছিল, ডাবল নিউমোনিয়া। এমনি জন্মের সময় কি চিকিৎসকরা বলেছিল যে জন্মের সময় হৃদরোগ মানে হার্টের কোনো সমস্যা আছে না এই ধরনের কোনো কিছু? জি না। আচ্ছা আচ্ছা। নিউমোনিয়া হয়েছিল, এটার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল? ওকে ডাক্তার দেখানো হয়েছে, তো ওকে এই যে ইনহেলার ইউজ করতে বলছে 7 সময়ের জন্য। আপনাদের কারো শ্বাসের সমস্যা আছে? জি, ওর বাবার আছে। আচ্ছা আচ্ছা। এটা আমি একটুক্ষণ আগে বললাম যে সাধারণত এত ছোটবেলা থেকে যাদের শ্বাসকষ্ট বা এরকম, তাই দেখা যায় আপনি যদি চিকিৎসক যদি তার বাবা মা বা দাদা দাদি নানা নানি ইতিহাস নেয়, তো এই ক্ষেত্রে কিন্তু ইতিহাস আপনার বলেই দিচ্ছে যে তার বাবার শ্বাসকষ্ট আছে। তো এটা আমি যেটা বললাম যে জেনেটিক্যাল ডিজিজ বা এরকম। তবে এই ঘেমে যায় বা এরকম, সেক্ষেত্রে ঘেমে যায় বা এরকম ওজনে যেটা, এটার ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ওর ফুসফুসের যে অসুখ বা এরকম, সেটা
ইনভেস্টিগেশনগুলোর পাশাপাশি ওর হার্টেরও মানে ইনভেস্টিগেশন করা দরকার যে তার হৃদরোগজনিত কোনো সমস্যা আছে কিনা, ঘামতেছে বা এরকম, সেক্ষেত্রে তো আশা করি সেটা করলে তার উন্নতি হবে। তার একটা ভালো একটা ইভালুয়েশন দরকার। বয়সের সঙ্গে সঙ্গে এই বয়সে ঘামা বা এরকম আসলে কেন হচ্ছে সেটা জরুরি। শুধু শ্বাসকষ্টের সঙ্গে ঘামবে ব্যাপারটা আপনাকে ডিপলি চিন্তা করতে হবে। মানে ওকে ঘেমে গেলে শ্বাসকষ্ট হচ্ছে নাকি শ্বাসকষ্ট হয় বলে ঘামতেছে, সেটাই শ্বাসকষ্ট হচ্ছে বলে সে ঘামছে। আমাদের সাধারণত সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি যে কোনো কারণেই হোক আমরা তো ঘামবো। সেটা শ্বাসকষ্ট হলে হার্ট রেট বাড়লেও এটা কিন্তু আমাদের একটা কমন ফেনোমেনা যে আমরা। আচ্ছা, জি, না আমি ভাবছিলাম যে ও হয়তোবা খেলাধুলা করার পরে ঘেমে যায়, তখন হয়তোবা ওর এরকম কোনো কিছু হচ্ছে কিনা, যে মানে এক্সারসাইজে কিংবা অ্যাক্টিভিটি বেড়ে গেলে এক্সাজারেশন হচ্ছে কিনা, যে কোনো কারণে এক্সাজারেশন হচ্ছে কিনা, সেটা হলে তো আসলে তার ফুসফুসের সেই রকম সমস্যা বা তারপরে হচ্ছে আপনি খেলাধুলার সঙ্গেও সাধারণত ছোটবেলা বা আমাদের যে শিশু বয়সে আমাদের যে লাংসের ক্যাপাসিটি আর অ্যাডাল্ট লাংসের ক্যাপাসিটি সেম না, হেলদি লাংই থাকার কথা তার। সেক্ষেত্রে কেন হচ্ছে সেটা আসলে ইভালুয়েশন অবশ্যই দরকার। আমি যেটা আগে একটু জিজ্ঞেস করছিলাম, যে একটা ফোন কলে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমার বয়স 48, আমি ফেনী থেকে বলছি। জি, আমার একটা প্রশ্ন ছিল হচ্ছে আজকে বিগত 10 বছর আগে থেকে আমার বুকের মধ্যে একটু চাপা ভাব অনুভব হয়, মনে হয় যেন নিঃশ্বাসটা পরিষ্কার ভাবে নিতে পারতেছি না, একটা দম বন্ধ ভাব এরকম লাগে। তো এরকম লাগার পরে আমি অনেক বক্ষব্যাধি ডাক্তার দেখাইছি, কার্ডিওলজিস্ট দেখানোর পরে ওনারা ইসিজি করাইছে অনেকবার, কিন্তু কিছুই নাই আমার বুকে, কফও নাই, কিছু নাই, একবারে ক্লিয়ার। তো পরে আমাকে আমি আবার কিছু সুচিবাহীর ওষুধ খাই আর কি, প্রায় দিকে 10 বছর যাবত। তো এখন হচ্ছে উনি বলতেছে যে আমাকে অ্যাডলক আর চেয়ার দিছে, তো এগুলো খাওয়ার পরে মোটামুটি আমি সুস্থ আছি। কি দিয়েছে? তো এখন আজকে 10 বছর যাবত আমি এগুলো বন্ধ করতেছি না, এখন আমার কি কোনো ক্ষতি হবে? আচ্ছা, ওষুধগুলোর নাম বন্ধ করলে আমার মাথা ব্যথা করে। আচ্ছা, আমি কি হয়ে চালিয়ে যাব? আচ্ছা, আপনি ওষুধগুলোর নামগুলো আবার একটু রিপিট করুন, আমরা বুঝতে পারিনি। অ্যাডলক চেয়ার, অ্যাডলক 40 আর চেয়ার 50। আপনার কি প্রেসার আছে? প্রেসারের ওষুধ খান? হ্যালো, জি, আপনার কি প্রেসার আছে? মানে প্রেসারের কোনো ওষুধ খান? না, আমার প্রেসার লো, প্রেসার ডায়াবেটিস নাই। ডায়াবেটিস নাই, প্রেসার নাই, আমাদের হয় আর কি, তেমন না। আচ্ছা, অ্যাডলক ওষুধটা খাচ্ছেন? সেটা আসলে তুমি উনার মতো কন্টিনিউ করতে পারেন, তবে শ্বাসজনিত বা ফুসফুসজনিত সমস্যা কিন্তু দীর্ঘদিন ওষুধ খাওয়া লাগে। তো সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘদিন যে কোনো ওষুধ খেতে হলেই উচিত একটা নির্দিষ্ট সময় পর পর তার চিকিৎসকের শরণাপন্ন হয়ে যে ওষুধগুলো কন্টিনিউ করবেন কিনা সেটার উপর নির্ভর করবে। কিন্তু উনি বলেছেন ওনার হার্টের কোনো সমস্যা নেই এবং অন্য কোনো বোধহয় ফুসফুসেরও হয়তো বা কোনো সমস্যা নাই, যদিও ফুসফুসটা ক্লিয়ার করে বলেননি উনি, কিন্তু যে কার্ডিওলজিস্ট দেখিয়েছেন। তো আসলে শ্বাসকষ্ট অনেক কারণে হতে পারে, সেটা আপনি অনেক কারণেই হতে পারে। তো সেটা আসলে যে বুকের মাঝখানে দম বন্ধ একটা ভাব, এটা এখন প্লাস হচ্ছে ওনার যে ছুচিবাইয়ের যে কথাটা বলেন, তার মানে একটু সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার আছে। সেই ব্যাপারগুলোতে আসলে এটা তো কাউন্সিলিং, এটা তো আসলে চিকিৎসার পাশাপাশি হচ্ছে উনাকে এটা বোঝাতে হবে যে এইটা উনার আসলে যা হচ্ছে, যদি উনি মানসিকভাবে দৃঢ় থাকেন তা হয়তো এই সমস্যাগুলো থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন উনি। আচ্ছা, জি, আপনি খুব সুন্দর করে বলছিলেন। আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সার্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড অনুষ্ঠানে বিরতির পরে ফিরে এলাম।
আমরা কথা বলছিলাম বক্ষব্যাধির ধরন, জটিলতা ও চিকিৎসা নিয়ে। আমরা বিরতির আগে একটু জানতে চাচ্ছিলাম, অন্য প্রসঙ্গ চলে এসেছিল, ওই যেটা বলছিলাম যে অ্যাজমা নিয়েই আসলে কথা বলছিলাম। তো আরেকটু জিনিস জানতে চাচ্ছিলাম যে এখন তো ঢাকা শহরে অনেক পলিউশন, তো এই পলিউশনটা অর্থাৎ এনভায়রনমেন্টাল পলিউশন কি আমাদের এই ফুসফুসের ওপরেও কোনো আঘাত আনতে পারছে কিনা কিংবা আনছে কিনা? অ্যাকচুয়ালি আপনি ঢাকা শহর হয়তো বা অনেক পলিউশন, কিন্তু আজকাল কিন্তু আপনি গ্রাম বা উপজেলা পর্যায়ে পলিউশন ফ্রি না, কারণ যত নগরায়ন হচ্ছে তত আপনি এই যে জীবাশ্ম জ্বালানিগুলো পোড়া হচ্ছে, ইট ভাটা হচ্ছে, বিড়ি সিগারেট তো আছেই। তাই তবে হ্যাঁ, ঢাকায় আপনি দূষণের মাত্রাটা অনেক বেশি, সঙ্গে ঢাকার যে জনসংখ্যার ঘনত্ব সেটাও বেশি। দূষণের জন্য আমাদের ফুসফুস অবশ্যই আক্রান্ত হয়, কারণ আমরা যে শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমরা যে বাতাসটা নিচ্ছি। আমরা আসছি, একটা ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি শফিকুল ইসলাম, শরীয়তপুর থেকে বলছি। জি শফিকুল ভাই, আপনি বলুন। জি, আমার সমস্যা হলো, আমার 2015 সালে বুকে বক্ষব্যাধিতে অপারেশন হয়েছে। আচ্ছা। এখন আমার এই 1-1.5 বছর পরপরই, প্রতি বছর পরপরই ওই প্রদাহ হয়, ইনফ্লামেশন হয় এখানে। আর হলো এটা ব্লান্ট, এই যে অপারেশন করছে ওই জায়গাটা ব্লান্ট হয়ে রয়েছে, মানে লেগে আছে। যে এখন আমার করণীয়, আমি একটু পরামর্শ দিলে আমার উপকৃত হতাম। আপনার অপারেশনটা কি অপারেশন হয়েছিল বলতে পারেন? ফুসফুসের কোনো একটা নির্দিষ্ট অংশ কেটে ফেলে দিয়েছে না ফুসফুস পুরাটাই? আপনার ফুসফুসে যে অপারেশনটা হয়েছে, সে অপারেশনটা কি অপারেশন হয়েছে? একটু অপারেশনের নামটা কি আমাকে কষ্ট করে বলতে পারবেন? প্লুরাল ইফিউশন। আপনার কি যক্ষা হয়েছিল? জি, এটা হলো যে জাতীয় বক্ষব্যাধি। আপনি যক্ষা হয়েছিল সেই সময়? জি 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 জি। ওষুধ কতদিন খেয়েছিলেন আপনি যক্ষার জন্য? 6 মাস খেয়েছি। 6 মাস। এরপর কি আপনি কফ পরীক্ষায় যক্ষা পরীক্ষা করেছেন? জি, পরীক্ষা করেছি। এখন কি সেটা যক্ষা জীবাণু মুক্ত? জি, এখন মুক্ত। আপনার ডায়াবেটিস আছে? জি না, কোনো ডায়াবেটিস নাই। আপনি কি ধূমপান করেন? জি না, ধূমপান করি না, আমার কখনই করি না। আপনার বয়সটা কত বললেন জানি? বয়স এখন 42। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার যে অপারেশনটা হয়েছে, আপনার যে কথা মতো বুকে পানি আসছিল, এটা ডিকর্টিকেশন অপারেশন বলে আর কি। যক্ষা হলে সাধারণত বুকের চারপাশে যে পুরো স্পেস আছে সেটার মধ্যে পানি জমতে পারে, সেখান থেকে মানে বুকের যে পর্দা যেটা আছে, দুইটা ঝিল্লি আছে, সেই দুটো ঝিল্লির মাঝখানে তার পানি জমতে পারে। তবে সাধারণত ওই যে বললাম যে যক্ষা আসলে আগে ঠিকই বলতো যে যক্ষা হলে রক্ষা নেই, কিন্তু তারপরেও যক্ষা হলে কিছুটা তো ক্ষতি বা প্রভাব শরীরে থেকেই যায়। তার মধ্যে এরকম হচ্ছে মোটা পর্দা হয়ে যাওয়া। আচ্ছা। শুধু যে বুকের চারপাশে যে দুই পাশের পর্দার মাঝখানে যে পানি আসছে সেটা তো নয় চিকিৎসা হয়েছে ডিকর্টিকেশন, কিন্তু সঙ্গে সঙ্গে যক্ষা ফুসফুসের যে প্যারেনকেমা, ফুসফুসের যে মূল অংশটা, সেটাও কিছুটা ক্ষতিকারক বা কিছুটা ক্ষতি রেখে যায়। তো সেটা থেকে যে যক্ষা থেকে একটা কমন কমপ্লিকেশন হচ্ছে যে পার্মানেন্ট চেঞ্জের ব্রঙ্কিএক্টিসিস, মানে আপনি যে শ্বাসনালীর যেই সরু যে ইয়েগুলো আছে সেগুলা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। সেই ড্যামেজের অংশগুলো থেকে মাঝে মধ্যেই কাশি হয়, মাঝে মধ্যেই আপনার ঘন যে প্রদাহ, যে কথাটা বলো বারবার, ইনফ্ল্যামেশন হচ্ছে। লাংসের ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আসলে একবার যক্ষা হলে সেটা ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষেত্রে যে কারণে আপনার কাশি হয়, ঘন কফ হয় বা নিউমোনিয়া আক্রান্ত হতে পারে এমন কিছু, সেগুলা থেকে উনি যদি দূরত্ব বা যখন বের হবে মাস্ক ব্যবহার করে বা সাবধানতা অবলম্বন করে, ধূমপান পুরোপুরি ত্যাগ করতে হবে এবং নিয়মিত যক্ষা পরীক্ষা করাটা গুরুত্বপূর্ণ। 3 সপ্তাহের অধিক কাশি হলে অবশ্যই এটার জন্য আসলে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে আসলে যাওয়ার খুব একটা নিকটস্থ উপজেলা হেলথ কমপ্লেক্সে এখন নিয়মিতই আমরা যক্ষা কফ থেকে যক্ষা পরীক্ষার জন্য আমাদের ব্যবস্থা রয়েছে। সে অনুযায়ী যদি উনি নিয়মিত
স্বাস্থ্যকর্মী বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শরণাপন্ন হয়ে চিকিৎসকের শরণাপন্ন এই ব্যাপারগুলা পরীক্ষা নিরীক্ষা করেন, আশা করি এটা থেকে উনি মুক্তি পাবেন। জি, আমরা আরেকটা ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি ভোলা থেকে বলছি, একজন বক্ষব্যাধি রোগী। জি বলুন, নাম কি আপনার? আমার নাম সাথী, আমার বয়স 42 বছর। জি সাথী, বলুন কি সমস্যা? আমার প্রতি বছর শীতের সিজনে কাশি হয়, শীত চলে গেলে আর কাশি থাকে না, এবং প্রচন্ড গায়ে জ্বালাপোড়া করে। শীতকালে? শীতকালে কি গায়ে জ্বালাপোড়া করে? শীতকালে গায়ে জ্বালাপোড়া করে। আচ্ছা, করে করে কাশি থাকলে আমি ফ্যান বন্ধ করতে পারি না। আচ্ছা, আর কোনো আপনার কি সমস্যা? এমনি থাইরয়েড বা এই ধরনের গায়ে জ্বালাপোড়া করে এবং প্রচন্ড ঘামায়, ঘামের থেকে প্রচুর গন্ধ হয়। আচ্ছা, ঘামে গন্ধ হয়। আর কিছু জিজ্ঞেস? আপনার কি থাইরয়েডের সমস্যা আছে বা এই ধরনের ওষুধপত্র খান? মা আপনার থাইরয়েড? আমার কোনো থাইরয়েডের সমস্যা নেই। ওজন আগে থেকে কমছে না ওজন আগের মতোই আছেন? না, ওজন বাড়তি। আচ্ছা, ওজন আগের মতোই বাড়তি। আচ্ছা, কত কেজি হবে আনুমানিক জানেন কি? হ্যাঁ, 85 কেজি। 85 কেজি। 85 আপনার কেজি। এমনি মাসিক কি নিয়মিত হয়? হয়। আচ্ছা, আপনার কি প্রেসার আছে? ডায়াবেটিস, প্রেসার? হাই প্রেসার আছে। হাই প্রেসার আছে। আচ্ছা, হাই প্রেসার খুব বাড়তি থাকে সব সময়। প্রেসারের জন্য কি ওষুধ খান? এক এক সময় এক একটা খাই, ডাইপারটান। প্রেসারের ওষুধ এক এক সময় এক একটা খান? হ্যাঁ। ডাক্তারের পরামর্শ অনুযায়ী খান নাকি নিজে নিজে খান? হ্যাঁ, ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আচ্ছা, জি। আর কিছু কি ওনাকে জিজ্ঞেস করতে হবে? আচ্ছা, জি দর্শক, আপনার প্রশ্ন করার জন্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। শীতকালে শ্বাসকষ্ট, এটা আমরা ধরেই নিতে পারি হচ্ছে অ্যালার্জির কারণে, শীতের যেই আবহাওয়ার কারণে যে পরিবর্তন হয় সেটার জন্য। সেক্ষেত্রে আসলে আপনার শ্বাসকষ্টের যে অ্যাজমা, সেগুলো কিন্তু শীতকালে প্রকোপ বাড়ে, নিউমোনিয়ারও প্রকোপ বাড়ে। বিশেষ করে উত্তরবঙ্গে এটা দেখবেন যে রেগুলার গভর্নমেন্ট একটা রেড অ্যালার্ট করে যে ছোট বাচ্চারা বা বয়োবৃদ্ধ মানুষদের এই সমস্যাগুলো হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে শীতকালে যদি নিয়মিত মাস্ক পরিধারণ করে, এক, দ্বিতীয়ত হচ্ছে ওনার যে ওষুধগুলা, যেমন কিছু কমন ওষুধ দেওয়া হয় যে শীতকালে এই যে আপনার শ্বাসের প্রকোপ বাড়ে, সেই ওষুধগুলো যদি উনি শীতকালে গ্রহণ করেন চিকিৎসকের আগে থেকে কি শুরু করা উচিত এরকম কিছু? শীতকালে আগে থেকে না, আসলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসক তাকে ফুসফুস পরীক্ষা করে, এবং তার যদি কোনো কারণে যে হাঁচি কাশি এগুলো রেগুলার লেগেই থাকে, তাহলে আগে প্রিকশন নিলে উনি এগুলো থেকে মুক্তি পাবেন বলে আশা করতেছি। আর ব্লাড প্রেশারের জন্য এক এক সময় এক এক ওষুধ না হয়ে আসলে একটা নির্দিষ্ট চিকিৎসকের পরামর্শ, না বুঝেই বলেছেন ব্যাপারটা, সেটা একটা নির্দিষ্ট নিয়ম এবং নির্দিষ্ট ঔষধ নির্দিষ্ট মাত্রায় যদি ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে, আশা করি উনি এই অবস্থার উনার উন্নতি হবে বলে আশা করি আমি। আচ্ছা ডক্টর ওয়ালিদ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি একটু আপনার কাছ থেকে পরামর্শ চাচ্ছি যে দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা, যে আমরা আমাদের ফুসফুসটাকে কিভাবে ভালো রাখতে পারি? প্রথমত হচ্ছে আমাদেরকে নিয়মিত শ্বাস নিতেই হয়, যতদিন আমরা জীবিত থাকবো শ্বাস নিবই। তো আমাদের এটার জন্য আমাদের পৃথিবীটাকে আসলে সুন্দর করাটা বেশি জরুরি। পর্যাপ্ত পরিমাণ গাছ লাগানো, বা এই যে আমাদের নগরায়নের ফলে যে আমাদের যে দূষণ বা ধুলাবালি যেসব, এগুলা কিভাবে কমিয়ে আনা যায়, সেটা একটা বিশেষ জরুরি ব্যক্তিগত কথা। এটা প্রথম কথা, কারণ আপনি যতই নিজেই সচেতন হন না কেন, পরিবেশ যদি ভালো না থাকে, আপনি চেষ্টা করলেও আপনি সেই পরিবেশ, যেহেতু আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস তো আর বন্ধ হচ্ছে না, প্রতি সেকেন্ডেই আমরা শ্বাস নিচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে ধূমপান থেকে শুরু করে পান, জর্দা, এগুলো থেকে নিজেকে মুক্ত রাখা, এবং যারা লাকড়ির চুলায় রান্না করে, বিশেষ করে আমাদের মা ও বোনেরা উপজেলা বা গ্রাম বা ইউনিয়ন পর্যায়ে, তাদেরকে এই ব্যাপারে একটু সচেতন হতে হবে। যে অনেক মহিলাদেরই ধারণা আমরা তো জীবনেও কখনো ধূমপান বা এগুলোর ধারে কাছে যাইনি, কিন্তু আমাদের ফুসফুস কেন
ক্ষতিগ্রস্ত হলো। তো অর্থাৎ আপনি যে যে জিনিসগুলো বললেন এগুলো আশা করছি দর্শকরা মেনে চলবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে কষ্ট করে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে। শুভকামনা সবার জন্য, সুস্বাস্থ্য কামনা করি। সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য সুরক্ষা স্পন্সর্ড বাই গ্লোব বায়োটেক লিমিটেড অনুষ্ঠানটি আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং গ্লোবাল টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।